বিধানসভার অধিবেশনের প্রথম দিন বিদ্যুৎ, শিক্ষক সংকট ও বেতন কমিশন নিয়ে উত্তপ্ত কক্ষ। মুখ্যমন্ত্রীর মানবিক আশ্বাস। বৃহস্পতিবার ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনের প্রথম দিনটি ছিল নানান ইস্যুতে অত্যন্ত সরগরম। শিক্ষক সংকট, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, পুলিশের ডিজিপির মৃত্যু তদন্ত থেকে শুরু করে অষ্টম বেতন কমিশন গঠন, একাধিক বিষয়ে শাসক ও বিরোধী দলের বাগবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ত্রিপুরার ছোট্ট শিশু কন্যা মনশ্রী চৌধুরী চিকিৎসার জন্য অবশিষ্ট প্রয়োজনীয় অর্থ রাশির ব্যবস্থা করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত একটি প্রস্তাবের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই মানবিক ঘোষণা করেন। ত্রিপুরায় শিক্ষক সংকট নিয়ে বিধানসভায় সরব হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই সংকটের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, পোস্ট গ্র্যাজুয়েট, পিজিটি শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, অষ্টম বেতন কমিশন গঠনের জন্য ত্রিপুরা সরকার প্রস্তুত, তবে চেয়ারম্যান পদের জন্য দক্ষ উপযুক্ত ব্যক্তির খোঁজে রয়েছে রাজ্য। ত্রিপুরায় বর্তমানে সেই দক্ষ ব্যক্তির ঘাটতি রয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম দেখা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। ত্রিপুরা পুলিশের মহানির্দেশক ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু তদন্ত প্রক্রিয়ায় অগ্রগতি নিয়ে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিবৃতি পেশ করেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনগণের স্বার্থে বিধানসভায় বিদ্যুতের বিভিন্ন চার্জ বা মাশুল অস্বাভাবিক বৃদ্ধি এবং স্মার্ট মিটার বসানো সহ একাধিক বিষয় নিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে তীব্র নিশানা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মনের মধ্যেও তীব্র বাকবিতণ্ডা তৈরি হয়। শিক্ষক সংকট ও বিদ্যুতের সমস্যা নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরব হলে কক্ষের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাবে মন্ত্রী রতনলাল নাথ শাহরুখ খানের হিন্দি ফিল্মের জনপ্রিয় সংলাপ মনে করিয়ে দিয়ে বলেন, জিতেন্দ্রবাবু, আপনার সিটের বেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে। এর পাশাপাশি তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে বিরোধী দলনেতাকে অসভ্য বলেও কটাক্ষ করেন মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কাজ জানুয়ারি 2028 নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, আমরা দুঃখের সঙ্গে বলছি যে এই সরকার 9 বছর অতিবাহিত হতে চলছে, মানে 10 বছরে আবার আসবে না, বিদায় হবে আমি জানি। তবে আমি বলবো স্যার, আগরতলাতে আমি পৌর এলাকার অধিবেশন, আমাদের জগহরিমুড়া বা রামকৃষ্ণনগর যেটাই বলবো, এখানেই জল নেই। এখানে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী শচীনবাবুর সময় কলেজ টিলাতে হয়েছিল অ্যাডজিটেন্টের জোট আমলে, মানে 88 থেকে 93। সুধীরবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, রতনবাবু ভালোই জানেন, এখানে বর্তমানে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল। এরপরে স্যার গজব ব্যাংক জলের ব্যাপারে আপনি জানেন স্যার, আপনারও ধর্মপ্রাণ, আমরাও ঠাকুর পুজো করি, মরণের সময় একটু জল দিতে হয় স্যার। সাপ্লাই জল বিশুদ্ধ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, বিশুদ্ধ কথাটা উঠে গেছে, এখন ঘোড়া জল আসে আগরতলা শহরে। জানি না মন্ত্রী মহোদয়ের কানেকশনগুলি, জলের কানেকশনগুলি ভালো জল যায় কিনা আমার জানা নেই। আমরা কিন্তু বিশুদ্ধ জল পাই না স্যার, এটা উঠিয়ে দেওয়া উচিত ডিকশনারি থেকে। আগরতলা পৌর এলাকায় বিশুদ্ধ জল এটা ডিকশনারি থেকে বা তাদের অভিযান থেকে এটা মুছে দেওয়া উচিত, কারণ বিশুদ্ধ জল নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, স্যার প্লিজ 10 মিনিট বাড়াতে হবে, কারণ আপনি 10 মিনিট পরে আরম্ভ করেছেন 1 আওয়ার। স্যার আমি যেটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলবো যে আমি গত 1 বছর আগেও এটা আমি প্রশ্ন তুলেছি, কারণ জল পাওয়া যায় না, জল ছাড়া কিছুই। মৃত্যুর সময় কয় জল, একটু জল দিতে হয়। আগরতলা পৌর এলাকায় বিশুদ্ধ জল পাবেন না। আমার বক্তব্য হলো, উনি যেটা বলেছেন নেতাজি স্কুলে একটা কলেজ টিলায়, এগুলি কি অবস্থায় আছে? স্যার যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় ঘন্টা বেজে গেছে, আর 1 বছর আছেন এই সরকার। তবে আমি বলবো এটা 2027-এর মধ্যে কমপ্লিট হবে কিনা, এটা আমার বক্তব্য। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমি দয়া করে জানাবেন সারফেস ওয়াটারের সোর্সটা কোত্থেকে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা
জানি আগরতলায় সব জায়গায় কিন্তু এখন একটা পার্সেন্টেজ আছে, মানে পুরো আমাদের এখানে যে মোট পরিবারের সংখ্যা আগরতলা পুর নিগমে প্রায় 1,40,752। এর মধ্যে এখন পর্যন্ত 92,590 অনারেবল পরিবারের- সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু 2-3 জন এখানে দিয়েছে, যেহেতু 11টা 10-এ আমরা শুরু করেছি, তো 12টা 10-এ প্রশ্ন উত্তর পর্বটা শেষ হোক। তো এই যে মোট পরিবারের সংখ্যার মধ্যে আমরা যে পানীয় জল দেওয়া হচ্ছে প্রায় 64.78%, এবং জলের যে সংযোগ এই দেওয়ার পরে প্রায় এখানে এই 1,40,752 মধ্যে মাত্র 92,590 পরিবার সেটা পাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আরো 100% আমরা এখানে দিতে পারি জল, এবং এখানে দেখা গেছে যে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন লিটার জল এখানে এখন ডেইলি কিন্তু সরবরাহ করা হয়। এবং অন্যান্য যেসব পরিবারকে এখনো জল দেওয়া যায়নি সেখানে পার্শ্ববর্তী যে হাইডেন্ট, যে রাস্তার পাশে হাইডেন্ট থেকে তারা জল সংগ্রহ করে, আবার অনেকে নিজের বাড়িতেও মানে শ্যালো টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েলও কিন্তু লাগান। তো এইগুলো আমরা করছি এখানে। এখানে মাননীয় বিধায়ক যেটা বললেন, মাননীয় বিধায়ক আমাদের কাছে বলছেন যে আগামী দিন উনি বলছেন আমাদের ঘন্টা বেজে গেছে, না না উনি বলছে ঘন্টা বেজে গেছে, জলের কথা বলতাম। আপনার ঘন্টা বলি, আমি বলছি সেকেন্ড টার্মের ঘন্টা, সেকেন্ড টার্মটা ঘন্টা বেজেছে, 5 বছর পর পর তো ঘন্টা বাজে। আমি ঠিকই বলি। আমরা এখানে প্রতিদিন যে জল সরবরাহ করা হয়, আপনি বিশুদ্ধ শব্দটা বলছেন যে ডিকশনারি থেকে বাদ দিতে, কিন্তু এই বিশুদ্ধ জল যাচ্ছে কিনা তার জন্য, আরে আমার ফিনিশ করতে দিন না প্লিজ, আপনি সব কথায় যদি আমাকে বাধা দিন তাহলে আমি কি করব? সে তো আপনি এই জায়গার মধ্যে প্রতিদিন কিন্তু তার পরীক্ষা করা হয়। ইভেন আমাদের এসএসজি গ্রুপে যারা বোনেরা মেয়েরা আছেন তারা কিন্তু কিট পর্যন্ত নিয়ে যায়, গিয়ে দেখে সেটা বিশুদ্ধ কি, আপনি যেটা বলেন বিশুদ্ধ শব্দ না এরকম না, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াস সেই কাজটা করছে, এবং তাদেরকে সেইভাবে কিন্তু মানে আর্থিকভাবেও তাদেরকে সাহায্য করা হয়। 2 নম্বর হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে কথাটা বলছেন যে ওয়াটার, যে আমাদের রিসোর্স আমাদের সারফেস ওয়াটার থেকে, সেটা বিষয়ে আপনাকে আমি জানাতে চাই যে আমাদের যে হাওড়া নদী আছে সেই হাওড়া নদীর থেকে আমরা এই সারফেস ওয়াটার আমরা আনছি, সেখানে প্রায় 25% সারফেস ওয়াটার আমরা সেখান থেকে আনছি, আর 75% গ্রাউন্ড ওয়াটার থেকে কিন্তু আমরা পাই, আপনারা সবাই জানেন। এবং গ্রাউন্ড ওয়াটার ফর গডস সেক আমাদের এখানে অন্যান্য প্রদেশের তুলনায় আমাদের মাটির নিচে জল বেশি থাকার সুবাদে আমরা কিন্তু জল এক্সট্রাক্ট করতে পারছি। অনেক জায়গার মধ্যে আবার নদী প্রচুর আছে, সেখানে তাদের কিন্তু আবার গ্রাউন্ড ওয়াটারে সে জলের পরিমাণ নাই। তো সেখানেও ফর দ্য সেক অফ দ্য নলেজ, আমি আগেও এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলেছিলাম, প্রশ্ন হতে পারে যে গ্রাউন্ড ওয়াটার থেকে জল যদি এত উঠান আর সেটাকে পরিশ্রিত করে সেটাকে আপনারা পাঠাচ্ছেন, তাহলে আমাদের গ্রাউন্ড লেভেলের যে ওয়াটার সেগুলো তো শেষ হয়ে যাবে, তার জন্য আপনারা কি করছেন? তো সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড বলে দিয়েছে একটা লিমিট আছে, 70% মানে আপনি জল মাটির নিচ থেকে আপনি উঠাতে পারবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের পুর নিগম মাত্র 61.36% জল মাটির নিচ থেকে আনে। আর যেখানে আপনি যেটা বললেন যে এখানে আমাদের গভীর নলকূপ তো আছে, পাশাপাশি মডিফাইড আয়রন রিমুভাল প্লান্ট যুক্ত করা হচ্ছে, সেগুলো খয়েরপুরের বীরেন্দ্রনগর কলোনি এবং উজান অভয়নগর তফসিল অফিস সংলগ্ন, পশ্চিম প্রতাপগড় স্টিল সেতু সংলগ্ন, পূর্ব প্রতাপগড় ঋষিপাড়া, বাধাঘাট করিমুড়া সংলগ্ন চারিপাড়া। আমার মনে হয় এই যে এগুলো যে আমরা কাজ শুরু হয়েছে, তাতে করে আপনার এখানেও কিন্তু জল ও স্পিডেই আসবে। আমার মানে আমি এখন এটা যখন
ডিস্ট্রিবিউশন হবে তখনই আমি বলতে পারবো, কিন্তু আপনার এই এলাকার খুব কাছাকাছি আছে কয়েকটা, তো মোস্ট প্রবাবলি সেখানেও আপনি জল আপনি পাবেন, সেটা আমার মনে হচ্ছে। আর এখানে আপনার আগে তো এখানেও এই সুবিধা ছিল না, যে এখন যে আমরা যেটা আমি প্রশ্নের উত্তর আপনাকে দিলাম, সেখানে এই বাণী বিদ্যাপীঠ এলাকায় প্রায় 1000 কিলোলিটার একটা ওভারহেড একটা ওয়াটার ট্যাঙ্ক সেখানে নির্মাণ হচ্ছে, এবং তাতে করে রামনগর এলাকায় যে সমস্যা আছে জলের সে সমাধান হবে, এবং 2027 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ হবে। তো আমরা তো চেষ্টা করছি আরেকটা, যে কলেজ টিলা এলাকায় যে 681 লক্ষ লিটার দৈনিক, সেটাকে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট মাননীয় বিধায়ক সুদীপ বাবু যে বলেছেন, সেখানেও একটা কাজ কিন্তু সেখানে নেওয়া হচ্ছে, যে 25% আমরা বলছি, হয়তোবা সেটা হওয়ার পরে সেখানেও সেটা বাড়বে। কাজে এই কাজটা যখন শেষ হবে, তাহলে শিবনগর, আশ্রম চৌমনি সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটা নিরসন হবে। আমাদের যে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা আর্থিক সাহায্য নিয়েছি, তাতে করে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 17টি মডিফাইড রিমুভাল প্ল্যান্ট, এর সাথে ডিপ টিউবওয়েল আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি, এবং ত্রিপুরা জল বোর্ড সারফেস ওয়াটারকে আমরা প্রাধান্য দিচ্ছি, তাতে করে হাওড়া নদী থেকে জল সংগ্রহ করার জন্য চেক ড্যাম বা পিক আপ ওয়ে মিনি ব্যারেজ সেখানে তৈরি করা হবে, যাতে করে, কারণ যত সারফেস ওয়াটার যত আসবে আয়রনের পরিমাণটা অনেকটা কম থাকবে। তো সেই রকম আরো অনেক প্রকল্প আমরা মাথায় আছে, আমরা করছি, কিন্তু আমি জানি যে এইগুলো যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে আমরা বলতে পারবো না। কমপ্লিট হওয়ার পরে চিন্তা ভাবনা আছে, তবে এখানে জলের সমস্যাটা সমাধান হবে। সাপ্লিমেন্টারি স্যার, জলের গুণগত মান, এখানে যে অবস্থা আগরতলা শহরের ব্যাপারে যেহেতু বলা হয়েছে, ওয়াটারবোর্ন ডিজিজ আপনার রামনগর এলাকায় বিভিন্ন জায়গায় দিয়ে আপনার জন্ডিসের আবির্ভাব ব্যাপকভাবে স্পিক্স ভলিউম, যে আমরা বিশুদ্ধ পানীয় জল পাই না, কন্টামিনেশন হয় যে কোনো কারণে হোক। হাওয়েভার, আমি শুধু জানতে চাই, এখানে দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা বলা হয়েছে, একটা সারফেস ওয়াটার আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ইজ দেয়ার এনি ভেরিয়েশন ইন দিস ট্রিটমেন্ট প্ল্যান্ট? কারণ গ্রাউন্ড ওয়াটার একরকম, আর সারফেস ওয়াটার, বিশেষ করে কেন আমি কথাটা বলছি, এই যে হাওড়া নদীর কথাটা বলছেন 25%, এই আসছে দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, অল আইডলস আর সাবমার্জ, বিসর্জন হয় হাওড়া নদীতে। দ্য কেমিক্যাল, এই যে রং করতে গিয়ে যে কেমিক্যালটা ইউজ হয় আইডলস মানে প্রতিমার মধ্যে, ভেরি ভেরি ইনজুরিয়াস এন্ড হার্মফুল ফর মানে ফর অল হিউম্যান বিংস। এবং এটা 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 কি ট্রিটমেন্ট প্লান্ট, যে এই যে বিষাক্ত যে জিনিসগুলো, সেটাকে আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট করে এটাকে নিউট্রালাইজ করা, অ্যালকালাইন করা, এটা কি ট্রিটমেন্ট করবেন আপনি? কারণ আপনি দুটো ট্রিটমেন্টের কথা বলেছেন, অলমোস্ট সেম নেচারে টেন্ডার করেছেন, করবেন হয়তো কিংবা করেছেন। তো আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ট্রিটমেন্ট আর সারফেস ওয়াটারের ট্রিটমেন্টটা সেম না। ইজ দেয়ার এনি স্পেসিফিকেশন উইথ ইউ wherein for the surface water treatment you have left some specific conditions or clauses in that? আমি যোগ করে দিই স্যার, এটা দেখেন, আপনারা সিনিয়র মানুষ যদি ইয়ে করেন তো যোগ করে যে একসাথে দিয়ে এই প্রশ্নটা পর্যন্তই শেষ। না না স্যার, আমি একসঙ্গে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি, উনি যে স্বীকার করেছেন 64.78% জল দিতে পারছে, আর অ্যাবাউট 35.28 এর মতো পার্সেন্টেজকে জল দিতে পারছেন না। আমাদের এলাকাতে, শহর এলাকা বিশেষ করে, আগে বলতেন মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন এবং অল মেম্বার্সের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই জানি and sympathetic towards a little baby child named Manusri Chaudhary. উনি ওর বাচ্চা মেয়েটি একটা কঠিন রোগে আক্রান্ত,
সবাই জানেন ব্যয়বহুল চিকিৎসা, কোটি কোটি টাকার খরচা। আমি আজকের এই জায়গা থেকে ধন্যবাদ জানাবো রাজ্যবাসীকে, যারা এগিয়ে এসছেন, তাকে বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টু দ্য বেস্ট অফ দেয়ার এবিলিটি। আমাদের এখানে এই হাউসের মধ্যে এরকম সভ্যবৃন্দরা রয়েছেন যারা এগিয়ে এসছেন। আপনি আমার চেয়ারে যিনি আজকে এখানে বসে আছেন, আপনি সাহায্য করেছেন, 3 জন মন্ত্রী সাহায্য করেছেন, মোট আমাদের জনপ্রতিনিধি মন্ত্রী সহ প্রায় 12 জন যথাসাধ্য সাহায্য করেছে। এবং কালকে আমার নামটা বলতেই হয়, একজন মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী, সে তো নিজের তরফ থেকে দিয়েছেই, তারপর কালকে কল্যাণপুর বাজারে ক্রাউড ফান্ডিং প্রায় 9 লক্ষ টাকার মতো সে কালেকশন করে দিয়েছে। এছাড়াও মাননীয় মন্ত্রী রতন বাবু, সুশান্ত বাবু, সুশান্ত দেব থেকে শুরু করে অনেকজন এখানে দিয়েছেন। এলওপিও খানিকটা দিয়েছেন, আমিও যতটা সাধ্য পেরেছি। কিন্তু আমাদের মধ্যে অনেক রয়েছেন যারা এখন অব্দি রেসপন্স করেন নাই। আমরা আশ্বস্ত হয়েছিলাম, একটু ঢিলে পড়ে গেছিল এই জিনিসটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী টেক আপ করেছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট টেক আপ করেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মেম্বার অফ পার্লামেন্টের ছবিও দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নিউজ বড় বড় খবরের কাগজে দেখেছি, উনি টেক আপ করেছেন। স্বাভাবিকভাবেই মানুষ দেওয়া মানে সাহায্যের হাত, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে, হবে কিছু একটা। কিন্তু আজকের তারিখ অব্দি achievement is a big zero so far what we expected out of central government. কোনো রেসপন্স পাইনি। বাচ্চাটা এখনো এইমসে, কালকেও আমরা দেখেছি ফেসবুক লাইভে আমরা দেখেছি, এইমসের বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করতে আমরা দেখেছি। তো আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সো নিয়ার ইয়েট সো ফার, আমরা বোধহয় এখনো প্রায় 4,30,00,000 টাকার শর্টেজ রয়েছে। আজকে সকালবেলার খবর 4,30,00,000 টাকার শর্টেজ এখনো রয়েছে। ডেজ লেফট, 7 to 8 days লেফট, মানে এর মধ্যে ইনজেকশন দিতে হবে। তো আমরা হেরে যাব সবাই। এটা একটা আমাদের স্টেটের লড়াই, স্টেটের মানুষের লড়াই। এটা একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, এরকম বহু আছে। আমার অনুরোধ থাকবে, কে কোন জাতের, কে কোন ধর্মের, কে কোন রিলিজনের, এটা বিবেচনা না করে সবাইকে এগিয়ে আসার জন্য। I would like to appeal to all the members of Tripura Motha also to stand beside her, আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন, বাস ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এখন অব্দি সেটা উনি করেন, হয়তো সময় পান নাই, হয়তো বা করবেন। তো আমার এপিল থাকবে ওয়ান্স এন্ড ফর অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস। আমার কাছে নাম আছে, আমি নামটা বললাম না, কে কত দিয়েছেন। জেনারেস হিসেবে অনেকে দিয়েছেন, মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু, রতন বাবু, শুধু উনি নিজস্ব দেনই নেই, ওনার এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে সংগঠন আছে এখান থেকে একটা বড় অ্যামাউন্ট উনি কালেকশন করে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। সুধাংশু বাবু দিয়েছেন, মাননীয় মন্ত্রী উনি দিয়েছেন। তো আমি অনুরোধ করবো বাকিদের সকলকে এগিয়ে আসার জন্য, লড়াই যেন আমরা হেরে না যাই। আর হাতে খুব একটা সময় নেই, বন্ড ফন্ড সই করছে, এগ্রিমেন্ট সই করতে হয়, ওগুলো হচ্ছে, কিন্তু টাকা না দিলে তো নিউজিল্যান্ড থেকে ইনজেকশনটা আনতে হবে। তো আই অ্যাপিল টু দ্য লিডার অফ দ্য হাউস, আপনি চেষ্টা করেছেন, গভর্নমেন্টের সঙ্গে টেক আপ করেছেন, এটা আমরা জানি, কিন্তু হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেরকম ভাবে রেসপন্ড করে না। আই ডোন্ট ব্লেম ইউ ফর দ্যাট, বাট can't my government of Tripura 4.4 crores and 30 lakhs of rupees or something of this, a shortage, can we mitigate that shortfall? আমার মনে হয় সরকারি ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একটু বিবেচনার মধ্যে আনবেন। আমরা যারা লেজিসলেচাররা আছি, জনপ্রতিনিধিরা আছে, আরো কিভাবে কি করা যায়, যারা দেননি কিভাবে কি করা যায়, রতন বাবু দিয়েছেন, সরি আপনার নামটা আমি বলতে ভুলে গেছি, তো আরো কিভাবে কি করা যায় সেটা আপনি করবেন। ভগবান দাস সাহেবও দিয়েছেন। তো আই উইল অ্যাপিল টু অল অফ ইউ, যারা দেননি তারা যেন দেয়। আর মাননীয় মুখ্যমন্ত্রী ইফ নিডেড
ইফ নিডেড আমাদের বেতন আমরা দিয়েছি, কে কত দিয়েছি জানা, এগেন উইল দরকার বলে দেবো। আমার বেতন থেকে দরকার বলে যারা যারা দেননি তাদের কেটে নেওয়া, যদি গিয়ে একটা সরকার আপনাকে দিলাম, অ্যাসেম্বলি থেকে আপনার হাতে দিল। প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড থেকে যদি রেসপন্সটা আসতো আর আমার হতো, আমরা যা যা অডিটের রিপোর্ট আমরা দেখলাম, প্রচুর টাকা তো আনস্পেন্ট রয়ে গেছে। তো why can't we, why the government of Tripura will not take up with the central government? भाई तुम्हारा प्रधानमंत्री जे केयर फंड वहां से पैसा दो, कुछ একটা করুন, বাচ্চাটাকে বাঁচান। এই একটা অনুরোধ। হ্যাঁ, বিভিন্ন যেমন মাননীয় এমপি বিপ্লব কুমার দেব উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, টাটা রিসার্চ ইনস্টিটিউট থেকে বোধহয় 20 লাখের একটা কিছু একটা ব্যবস্থাপনা উনি করবেন আশ্বস্ত করেছেন। মাননীয় আরেক এমপি উনি নিজে তরফ থেকে 15,000 টাকা দিয়েছেন, প্লাস একবার গুয়াহাটি গেছিল তার ভাড়া দিয়েছেন। এরকম করেছেন, অনেকেই করছেন। তো লেট আস কালেক্টিভলি আটটু এফোর্ট দিলে 100%, ইটস এ চ্যালেঞ্জ ফর অল অফ আস। আমরা এত কাছে তবু কত দূরে এটা যেন না হয়, এই জায়গাটা আমরা এসে বাচ্চাটাকে আবার যেন হাসি মুখে আমরা ফিরিয়ে আনতে পারি চিকিৎসার মাধ্যমে, সঠিক চিকিৎসা ইনজেকশন মাধ্যমে দিয়ে তার ব্যবস্থাপনা রাজ্য সরকার করবে, মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। সে বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি আমাদের আস্থা আমরা আছে, একটা ইনিশিয়েটিভ উনি নেবেন এই অনুরোধটুকু রাখছি মাননীয় ডেপুটি স্পিকার স্যার আপনার মাধ্যমে। এখন প্রশ্ন উত্তরের সময়। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যদের নামের পার্শ্বে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তার নামের পার্শ্বে উল্লিখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ প্রশ্নের মৌখিক উত্তর প্রদান করবেন। প্রথমে রঞ্জিত দাস। Sir, my start question number 2. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়, এডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে, গত 3টি অর্থ বছর শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবান কত সংখ্যক পরিবারকে গৃহ নির্মাণের জন্য অর্থ অনুদান দেওয়া হয়েছে? উত্তর, গত 3টি অর্থ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান মোট 17,674 সংখ্যক পরিবারকে গৃহ নির্মাণের জন্য অর্থ অনুদান দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 2, এর ফলে ইতিমধ্যেই কত সংখ্যক বসত গৃহ নির্মাণ করা হয়েছে? উত্তর হচ্ছে, এর ফলে ইতিমধ্যে 15,325টি বসত গৃহ নির্মাণ করা হয়েছে। Supplementary, sir. স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের মাননীয় মন্ত্রী যে আরবানে যে প্রায় 17,000-এর মতো ঘরের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্যে 15,200 ঘর হয়েছে। তো আমি এখানে বিশেষভাবে যে আরবান এরিয়াগুলোতে অনেকে ঘর করতে পারছে না, তার 2-3টি কারণ আমি এখানে উল্লেখ করে সেগুলো কিভাবে সমাধান করা আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত হলো যে 2016 থেকে বিশেষভাবে বামফ্রন্ট সরকারের প্রথম দিকে এবং পরবর্তী সময়ে আমাদের সরকার আসার পর যে নগর পঞ্চায়েতগুলো পরিচালিত হচ্ছে, অর্থাৎ 16 থেকে 24 পর্যন্ত, এর মধ্যে আগে অনেকে ঘর নিয়েছিল। যেমন 2018-র আগে বামফ্রন্ট সরকার পরিচালিত যে সমস্ত পঞ্চায়েতগুলো ছিল, নগর পঞ্চায়েত, পুর নিগম, পুর পরিষদ, ওদেরকে টাকা দেওয়া হয়েছিল অ্যাডভান্স, কিন্তু অ্যাডভান্স টাকা দেওয়ার ফলে অনেকেই সে ঘর করেনি বা টাকাগুলো তারা কেউ মৃত্যু হয়েছে বা কারো কোনো কারণে তারা বিবাহ বা বিভিন্নভাবে খরচ করা হয়েছে। এই কারণে প্রায় সারা ত্রিপুরাতে যেটা বলা হয়েছিল যে 15,225 করা হয়েছে। আমি শুধু অমরপুর নগর পঞ্চায়েতের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।
প্রায় 102 জন মানে লোক তারা ঘর পাচ্ছে না। প্রথমত আরবানে যখন তারা গিয়েছে বলছেন যে আরবান থেকে যে তাদের আগের যারা ঘরের টাকা নিয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে, এবং ওই সময় অমরপুর নগর পঞ্চায়েতে প্রায় 38,80,800 টাকা এখনো যাদেরকে টাকা দেওয়া হয়েছিল তারা ঘর করেনি। তার জন্য আরবান থেকে তাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে ইউএলবি থেকে 2 দফায় তাদেরকে এফডিআর কেস করার জন্য। এবার তাদেরকে কেস করার জন্য বলা হয়েছিল, আচ্ছা সাপ্লিমেন্টারিটা বলেন রঞ্জনবাবু। এটাই এখন Middle এদেরকে যে কেস দিয়ে দেওয়া হয়েছে, এবার তারা এখানে ঘর করতে পারছে না, এবং নতুন যাদেরকে দেওয়া হবে ওরা টাকা যতক্ষণ পর্যন্ত না পরিশোধ করবে তাদেরকে নতুন করে টাকা দেওয়া হচ্ছে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় রয়েছে যে 80-87 ধারা যে বিভিন্ন জায়গা রয়েছে যাদের নামে, তাদেরকেও কিন্তু যেহেতু তাদের পর্চা নেই, তাদের দীর্ঘদিন তারা পুরান বসতি, তারাও ঘর পাচ্ছে না। নতুন যে এবার আমাদের PMAY 2.0 এই নতুন করে যখন তারা পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে, সেগুলা থেকে কি হচ্ছে, আপনার ডাটাবেস থেকে সম্পূর্ণ তাদের নাম বাদ করা হচ্ছে। এই যে 201 জন অমরপুরনগর, এইভাবে বিভিন্ন যে পুর পরিষদগুলো রয়েছে, নগর পুর নিগম রয়েছে, এইভাবে সবখানে এই ঘরগুলো বাদ করছে। আমার যেটা বক্তব্য পরিষ্কার আপনার মাধ্যমে, যে এদেরকে কিভাবে তারা ঘর পেতে পারবে, কারণ এই জটিলতার কারণে এদেরকে ঘর দেওয়া যাচ্ছে না। আবার যারা ঘর সম্পূর্ণ করছে, ওই যে বকেয়া টাকা তাদের রয়েছে, সে টাকা পরিশোধ করে না পর্যন্ত তারাও ঘর পাচ্ছে না। অপরাধ ওরা করছে, এরা তো কোনো অপরাধ করে না, তারা ঘরের কাছে তাদেরকে কিভাবে দেওয়া হবে কিনা এটা কোশ্চেনে যান, এটা পরিষ্কার। তাদেরকে কিভাবে দিয়ে নতুন করে যারা তো কোনো অপরাধ করেনি তারা কেন ঘর থেকে বঞ্চিত হবে, এই বিষয়ে যাতে সুনির্দিষ্ট একটা নীতি নির্ধারণ করে যাতে তাদেরকে ঘর পাওয়া হয়, এটাই আমার সাপ্লিমেন্টারি। ঠিক আছে, সাপ্লিমেন্টারি স্যার। তো সাপ্লিমেন্টারির ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব 2 জনের বেশি যাতে না হয়, কারণ আমরা চাইছি এবং সরকার পক্ষ চাইছে যে বেশি করে প্রশ্ন উঠুক এবং তাদের যে কী হচ্ছে এটা ওনারা জানকারি যাতে সমস্ত দেশকে দিতে পারে, তার জন্য 2 জন করলেই ভালো হবে এবং বাকিরা যাতে সুযোগ পায়। ধন্যবাদ। মাননীয় নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে আমার একটা জিজ্ঞেস, অ্যাফোর্ডেবল হাউজিং প্রজেক্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। যারা নগর এলাকায় থাকে কিন্তু তাদের জায়গা নেই, তাদের জন্য গৃহ নির্মাণের জন্য এই প্রজেক্টটা সেখানে আছে। গভর্নমেন্ট দেবে 2,50,000, পিপিএম মডেলে হবে, বাকি টাকা দেবে রাজ্য সরকার। আমি যতটুকু জানি নগর উন্নয়ন দপ্তর থেকে বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলোকে এ ধরনের প্রস্তাব সেখানের মধ্যে পাঠানো হয়েছে, কিন্তু এই যে এত বড় একটা প্রজেক্ট বা একটা সুযোগ যারা আরবান এলাকায় থাকে তাদের জন্য একটা হাউজিং করার মতো একটা, এই ক্ষেত্রে নগর উন্নয়ন দপ্তরে কি উদ্যোগ গ্রহণ করতে পেরেছেন, এই বিষয়টা আমি জানতে চাই। অনারেবল স্পিকার স্যার, আমার একটা এটাতে সাপ্লিমেন্টারি। মিউনিসিপ্যাল এলাকা, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল এলাকায় আমাদের 15 নম্বর ওয়ার্ড রিজার্ভ ফরেস্টে পড়েছে, এবং এখানে বহু সংখ্যক মানুষ প্রায় 30-40 বছর ধরে বসবাস করছে। গত গত বছরও আমরা সেখানে ঘর দিতে পেরেছিলাম গরিব মানুষদেরকে, কিন্তু এবছর যেহেতু তাদের কোনো পর্চা নেই এবং তাদের নাম নথিভুক্ত নেই যেখানে তারা বসবাস করছেন, সেখানে কিভাবে আমরা তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিতে পারি, সেই বিষয়ে আমাদের আরবান দপ্তরের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে এই বিষয়টাকে সরলীকরণ করে যাতে বেশি সংখ্যক গরিব পরিবারকে আমরা, যাদের নামে পর্চা নেই, তাদেরকে যেন আমরা ঘর বরাদ্দ করতে পারি। সে বিষয়ে তিনি যদি একটি উদ্যোগ গ্রহণ করেন, গরিব মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবকিছুরই একটা নিয়ম নির্ধারিত করা হয়েছে। আমাদের কিন্তু আমাদের ত্রিপুরা সরকার, ভারত সরকারের সাথে মিলে আমরা কিন্তু চেষ্টা করছি, সেখানে ডিসি হোক বা জিপি হোক, সারা গ্রাম আমাদের গ্রাম ত্রিপুরা সব জায়গার মধ্যে আমরা জল দেওয়ার চেষ্টা করছি। আর এই বিষয়ে কিন্তু আপনি যেটা বললেন, এর বিষয়ে কিন্তু আগেও আমি কয়েকবার আলোচনা করেছি। আপনি যদি চান তাহলে আমি সেটা আপনাকে, টিটিএডিসির মধ্যে আমার কাছে এখন যে কাগজটা এসছে তাতে কাভারেজ প্রায় 80% হয়েছে, মানে এভারেজ যদি আমি দেখি, কিছু কিছু জায়গায় 100%, কিছু জায়গায়
90%, কিছু কিছু জায়গায় 85%, এর এভারেজ যদি দেখি তো তাহলে 80%। ধন্যবাদ। এখন পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে মাননীয় মেম্বার শ্রী তফাজ্জল হোসেন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমার স্টার কোশ্চেন নাম্বার 1330 13 Honorable Speaker, sir, repeated start question number 13. গত 3 বছরে রাজ্যে কতগুলো নতুন পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ বা স্থাপন করা হয়েছে? গত 3 বছরে রাজ্যে ছোট ও মাঝারি স্তরে 12খানা নতুন পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ বা স্থাপন করা হয়েছে এবং 5খানা বড় পরিকাঠামো সেখানে অর্ধনির্মিত অবস্থায় রয়েছে বা কাজ চলছে। উক্ত কাজে মোট কত ব্যয় করা হয়েছে? ছোট এবং মাঝারি কাজগুলোতে টোটাল প্রজেক্ট কস্ট 87,80,92,000 টাকা এবং যে 5খানা বড় পর্যটন পরিকাঠামো অর্ধনির্মিত অবস্থা রয়েছে বা কাজ চলছে সেখানে প্রায় 400 কোটি টাকার উপর অর্থ খরচ করা হয়েছে বা ধার্য রাখা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি আপনার মাধ্যমে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে অবহিত করতে চাই যে বক্সনগর বিধানসভা এলাকায় একটি পর্যটন স্থান রয়েছে, সেটার নাম হলো বুদ্ধস্তূপ নামে পরিচিত, কিন্তু সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এটা চাঁদ সদাগরের বাড়ি নামে পরিচিত, যার জন্য প্রত্যেক দিন প্রচুর পর্যটক এখানে আনাগোনা হচ্ছে। তো তাই আজকে ওটার পাশে, ওই পর্যটন স্থানটার পাশে একটা বিরাট বড় জলাশয় আছে। আমি দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব এই জলাশয়টাকে যদি তুলি তাহলে আমাদের আরো পর্যটক আমরা ওখানে টানতে পারবো। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে এটাকে একটু দপ্তরের মাধ্যমে একটু পর্যবেক্ষণ করে এটাকে যদি আমরা ট্যুরিজমে নিয়ে আসতে পারি তাহলে আরো আমাদের বক্সনগরবাসী উপকৃত হবে এবং পর্যটকও প্রচুর আমাদের এখানে আনাগোনা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি আমি জানতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয়, পর্যটক মন্ত্রী মহোদয় বলেছেন যে এখন 12টা ছোট বড় পর্যটন কেন্দ্রের কাজ চলছে এবার 5টি বড় কাজ চালু আছে, মানে কনস্ট্রাকশন চলছে। আমি জানতে চাই এর ভিতরে এডিসি এলাকায় কয়টি এই পর্যটন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং বা করার চিন্তা ভাবনা আছে আগামী দিন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন যে প্রশ্ন এনেছেন বা প্রস্তাব রেখেছেন, আমি ওনার সঙ্গে আগেও বলেছি যখন উনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন যে পর্যটন দপ্তরের আমাদের যে প্রজেক্টগুলো হয় সেগুলো মূলত হয় কেন্দ্রীয় সরকারের ট্যুরিজম দপ্তরের কাছ থেকে প্রাপ্ত অর্থ অনুসারে বা সাসকি বলুন, ডোনার বলুন বা আমাদের এনএসসির মাধ্যমে। রাজ্য সরকারের নিজস্ব কোনো ফান্ড পর্যটন দপ্তরের জন্য প্রদান করা নেই যার মাধ্যমে আমরা বড় আকারের পরিকাঠামো আমরা করতে পারি। তারপর ওনাকে আমি বলেছি যে প্রস্তাব পাঠাতে এবং ব্লক থেকে একটা ডিপিআর বানিয়ে আমাদেরকে পাঠানোর জন্য, যাতে করে আমরা আগামী দিন এটা কেন্দ্রীয় সরকার বা ফান্ড স্যাংশনের জন্য সেখানে কোনো সংস্থার সঙ্গে টেক আপ করতে পারি। মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা যেটা বলেছেন, আমার উত্তরটা ছিল আসলে যে গত 3 বছরে 12খানা ছোট এবং মাঝারি আমরা ডেস্টিনেশন বা প্রজেক্ট আমরা সম্পূর্ণ করেছি, আর বাকি 5খানা বড় প্রজেক্ট যেটা আপনি সঠিক বলেছেন যে অনগোয়িং, এটা আগামী 2টো প্রজেক্ট আছে
যেমন ঊনকোটির সোনামুখী আমাদের বড় রিসোর্ট, এটা টিঙ্কুবাবুর বিধানসভা কেন্দ্রে প্রায় 72 কোটি টাকা এডিবি ফান্ডেড। আমাদের ছবিমুড়াতে সেখানে নতুন করে আমরা গড়ে তুলছি পর্যটন বান্ধব সেখানে পরিবেশ, এবং সেখানে আমাদের খরচ হবে প্রায় 60 কোটি টাকা। জিরানিয়াতে 105 কোটি টাকার একটা বড় প্রজেক্ট আমরা করছি, এটা আগামী বছর খানিকের মধ্যে শেষ হবে। এবং মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রায় 100 কোটি টাকার আমরা শক্তিপীঠ রাদলে রেপ্লিকা সেখানে আমরা তৈরি করছি। এগুলো আমরা আফগান অবস্থায় আছে, আগামী বছর খানেকের মধ্যে সেগুলো সম্পন্ন হবে। আপনার যেটা প্রশ্ন যে এডিসি এলাকায় কত রয়েছে, আমার কাছে লিস্টটা রয়েছে যে ছোট এবং মাঝারি, ধরুন সুরমাছড়াতে, কমলপুরে, সেটা এডিসি এরিয়াতে, ডেস্টিনেশন ডেভেলপমেন্টের সুরমাছড়া কমলপুর সাব ডিভিশন। আমাদের আবাঙ্গাছড়া শান্তির বাজার সাব ডিভিশনে সেখানে রয়েছে। আমাদের নারকেল কুঞ্জে গন্ডা তুইসাতে ওয়েস্ট সাইড এমিনিটিস সেটা রয়েছে। আমাদের না, উনি বলছেন যেটা সম্পূর্ণ হয়ে গেছে 12টার মধ্যে ছোট ও মাঝারি, তার মধ্যে আমাদের প্রায় 4খানা ডেস্টিনেশন রয়েছে যেগুলো এডিসি অঞ্চলের মধ্যে। এবং আপনি জানেন, আমি মাননীয় বনমন্ত্রীর সাথেও কথা বলছিলাম যে ত্রিপুরা রাজ্যে 2/3 এরিয়া হচ্ছে আমাদের রিজার্ভ ফরেস্ট। ডেভেলপমেন্টের ইচ্ছা থাকলেও ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে যেহেতু আমরা এনওসি পাই না, তাই আমাদের সেই ডেভেলপমেন্টে আমরা হাত দিতে পারি না। মাননীয় মন্ত্রী আমাকে এক্ষুনি আশ্বস্ত করলেন যে উনিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে, পরিবেশ দপ্তরের মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু তারাও সেটা দিতে চান না। কিন্তু আমরা যদি অর্থ প্রদান করি ফরেস্ট দপ্তরকে ডিপিআর বেসিসে, তবে তারা নিজেদের থেকে সেখানে কাজ করতে